তো আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা পরবর্তী টপিকে চলে যাই। আমরা যে চর সম্পর্কে আলোচনাগুলো আমাদের হয়ে গেছে, তো আমরা পরবর্তী টপিকটা একটু দেখব। আমাদের পরবর্তী যে টপিকটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের পাহাড় পর্বত। বাংলাদেশের পাহাড় এবং পর্বত, যদি বলে পাহাড় এটার ক্ষেত্রে কিন্তু আলাদা কনসেপ্ট, যদি বলে পর্বত শৃঙ্গ সেটার ক্ষেত্রে কিন্তু আলাদা কনসেপ্ট। তো আমরা এখন একটু দেখি বাংলাদেশের পাহাড় সমূহ গঠিত হয়েছে টারশিয়ারি যুগে। যুগ কিন্তু কয়েকটা আছে, টারশিয়ারি, প্লাইস্টোসিন, সোপান ভূমি ইত্যাদি ইত্যাদি অনেকগুলা যুগ আছে। তার মধ্যে টারশিয়ারি যুগে কি গঠিত হয়েছে? বাংলাদেশের পাহাড় সমূহ গঠিত হয়েছে টারশিয়ারি যুগে। বাংলাদেশের পাহাড় সমূহ হচ্ছে ভাস পর্বত শ্রেণীর। কোন শ্রেণীর? ভাস পর্বত শ্রেণীর। বাংলাদেশের উঁচু পাহাড়, আমি একটু বলে দিচ্ছি, উঁচু পাহাড় যদি বলে তাহলে দিবেন কিন্তু গারো পাহাড়। বাংলাদেশের উঁচু পাহাড় যদি বলে তাহলে দিবেন গারো পাহাড়। এটা ময়মনসিংহে অবস্থিত। কোথায় অবস্থিত? ময়মনসিংহ, এইখানে অবস্থিত উঁচু পাহাড়। যদি কখনো বলে উঁচু পাহাড় তাহলে সেটা দিবেন হচ্ছে ময়মনসিংহ। আর গারো পাহাড়, এই যে গারো পাহাড় যদি বলে সেটা ময়মনসিংহে অবস্থিত, লেখাই আছে দেখেন। উঁচু পাহাড় বললে গারো পাহাড়, বাট উঁচু পর্বত যদি কখনো বলে সেটা কিন্তু আলাদা হবে। উঁচু পর্বত, পাহাড় আর পর্বত এটা মনে রাখেন। উঁচু পর্বত যদি বলে তাহলে দিবেন হচ্ছে বিজয়। কি দিবেন? বিজয়। একটু পর আসতেছে বিজয়। আমরা পরে চলে যাই। বাংলাদেশের পাহাড় সমূহের গড় উচ্চতা হচ্ছে 2050 ফুট। এটা দরকার নাই। ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে কোথায়? কুলাউড়া পাহাড়ে। এটা আসতে পারে। ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে কোথায়? কোনটা? ইউরেনিয়াম এর সন্ধান পাওয়া গেছে কুলাউড়া পাহাড়ে। ইউরেনিয়াম কিন্তু খুবই মূল্যবান একটা জিনিস, এবং বিশ্বের যে শক্তিশালী দেশগুলো আছে তারা পারমাণবিক শক্তিশালী বোমা তৈরি করার জন্য ইউরেনিয়াম মজুত করতেছে। সো যে দেশের ইউরেনিয়াম যত বেশি সমৃদ্ধ সেই দেশ তত বেশি শক্তিশালী। তো সেই শক্তিশালী আমাদের একটা জায়গা তৈরি হয়েছে কোথায়? কুলাউড়া পাহাড়। এবারে দেখি আমরা পরবর্তী টপিকে কি আছে। কুলাউড়া পাহাড়ের অবস্থানটা আসলে কোথায়? কুলাউড়া পাহাড় এটা মৌলভীবাজার জেলায় অবস্থিত। বাংলাদেশের মৌলভীবাজার জেলায় কুলাউড়া পাহাড় অবস্থিত। চন্দ্রনাথের পাহাড় চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত। চন্দ্রনাথের পাহাড় কোথায় অবস্থিত? চট্টগ্রামের সীতাকুণ্ডে। চন্দ্রনাথের পাহাড় আছে হিন্দুদের তীর্থস্থানের জন্য। হিন্দুদের তীর্থস্থানের জন্য চন্দ্রনাথের পাহাড় বিখ্যাত। লালমাই পাহাড় অবস্থিত কুমিল্লায়। কোথায় অবস্থিত? কুমিল্লা। লালমাই পাহাড়ের উচ্চতা 15 মিটার। কত মিটার? 15 মিটার। আর লালমাই পাহাড়ের আয়তন হচ্ছে, এটা আয়তন আর দরকার নাই, এই পর্যন্ত পড়লেই আপনাদের হবে। তাহলে আমাদের কি বলছিলাম? সর্বপ্রথম হচ্ছে কুলাউড়া পাহাড় মৌলভীবাজার জেলায় অবস্থিত। কুলাউড়া পাহাড় আছে বিখ্যাত চট্টগ্রামের কোথায় অবস্থিত? আমাদের চন্দ্রনাথের আদিনাথ যে আছে চন্দ্রনাথের পাহাড়, এটা আছে চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত। সীতাকুণ্ড বিখ্যাত হিন্দু তীর্থযাত্রীদের মানে তীর্থস্থান হিসেবে। আর লালমাই পাহাড় অবস্থিত কুমিল্লা জেলায়। কোথায় অবস্থিত? কুমিল্লা জেলায়। ওকে, পরবর্তী টপিকে আমরা চলে যাই, দেখি কি আছে। আলুটিরা অবস্থিত খাগড়াছড়িতে। কোথায় অবস্থিত? খাগড়াছড়িতে অবস্থিত। এরপর যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে চিম্বুক পাহাড়। চিম্বুক পাহাড় অবস্থিত হচ্ছে বান্দরবান জেলায়। কোথায় অবস্থিত? বান্দরবানে। আর মারমা উপজাতিরা বাস করে চিম্বুক পাহাড়ের পাদদেশে। বাংলাদেশের সর্বোচ্চ পদক সিংহ, আমি আগেই বলছিলাম পর্বত সিংহ, সেটা কি? তাজিং ডং বা বিজয়। আরেকটা নাম হচ্ছে বিজয়, এবং এটা হচ্ছে 1231 মিটার লম্বা বা দীর্ঘ। 1231 মিটার দীর্ঘ। তাজিংডং অবস্থিত বান্দরবান জেলায়। সো এটা মনে রাখবেন। আর যদি বলে দ্বিতীয়র ক্ষেত্রে কিন্তু আর তাজিংডং আসবে না, কেউক্রিয়াডং আসবে। কি আসবে? দ্বিতীয় পর্বত শৃঙ্গ হচ্ছে কেউক্রিয়াডং। কেউক্রিয়াডং এটা দীর্ঘ হচ্ছে 1230 মিটার। তাহলে মনে রাখবেন বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটা? বিজয় বা তাজিংডং। এটা 1231 মিটার দীর্ঘ। দ্বিতীয় কোনটা? কেউক্রিয়াডং। এটা 1230 মিটার দীর্ঘ। পাশাপাশি দুইটা পর্বতে কিন্তু খুব পাশাপাশি অবস্থিত। ওকে, এরপরে দেখি কি আছে। তাজিংডং হচ্ছে মারমা শব্দ যার অর্থ হচ্ছে গভীর অরণ্যে পাহাড়। গভীর অরণ্যে পাহাড়। বাংলাদেশের দ্বিতীয় পর্বত শৃঙ্গ, এই যে দেখেন এখানে লেখা আছে কেউক্রিয়াডং, উচ্চতা হচ্ছে 1230 মিটার। কেউক্রিয়াডং ও কিন্তু এই যে বান্দরবান জেলায় বললাম না, একেবারে পাশাপাশি। তো ওইটাও বান্দরবান, এইটাও বান্দরবান, দুইটাই অবস্থিত বান্দরবান জেলায়। পাহাড়ের বাংলাদেশের তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ হচ্ছে চিম্বুক পর্বত শৃঙ্গ। পর্বত শৃঙ্গ চিম্বুক পর্বত শৃঙ্গ। ম্যাক্সিমাম পর্বতই হচ্ছে বাংলাদেশের বান্দরবানে অবস্থিত হয়। সো আমাদের এখান থেকে বেশি যে প্রশ্নগুলো আসে, আমরা যদি লক্ষ্য করি আমাদের যে প্রশ্নগুলো বলছিলাম সেটার মধ্যে আসে প্রথমে বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত কোনটি, এটা যদি বলে, বা পাহাড় কোনটি, সেক্ষেত্রে দিবেন হচ্ছে গারো। আর গারো পাহাড় হচ্ছে আমাদের কোথায় অবস্থিত? ময়মনসিংহে। দ্বিতীয় কথা হচ্ছে উঁচু পর্বত শৃঙ্গ যদি বলে তাহলে সেটা দিবেন হচ্ছে বিজয় বা তাজিংডং।
1231 মিটার দীর্ঘ। তারপর দ্বিতীয় কোনটা, দ্বিতীয় হচ্ছে কেউক্রিয়াডং 1230 মিটার দীর্ঘ। আর তৃতীয় কোনটা, চিম্বুক পাহাড়। তো চিম্বুক পাহাড়ের পাদদেশে আছে মারমা সম্প্রদায়েরা বসবাস করে। এই পাহাড় সম্পর্কে ইনফরমেশন গুলো আছে বেশি আমাদের আসবে। এখন আমরা পরবর্তী যে টপিকটা আছে বাংলাদেশের ইকো পার্ক, ইকো পার্ক সম্পর্কে একটু প্রশ্নগুলো একটু পড়বো। ইকো পার্ক কি, সর্বপ্রথম এটা আমাদেরকে বুঝতে হবে। তো ইকো পার্ক হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাণীর অভয়ারণ্য গড়ে তোলা, বোটানিক্যাল গার্ডেন ও চিত্র বিনোদনের জন্য নির্মিত পার্ক। অর্থাৎ যেখানে আছে প্রাণীর জীববৈচিত্র্য গুলা সংরক্ষিত থাকবে, মানুষ যায় তাকে মারবে না, মানুষ যায় তার ক্ষতি করবে না, জাস্ট আছে জীববৈচিত্র্যের সংরক্ষিত থাকবে, প্রাণীকুলের অভয়ারণ্য গড়ে তোলা, বোটানিক্যাল গার্ডেন আর চিত্র বিনোদন এর নির্মিত পাহাড়, এর নির্মিত কি পাহাড়। বাংলাদেশের প্রথম ইকো পার্ক কোথায় অবস্থিত, এইটা আসবে। বাংলাদেশের প্রথম ইকো পার্ক কোথায় অবস্থিত, এইটা আসবে সীতাকুণ্ডের চন্দ্রনাথের পাহাড়ে। সীতাকুণ্ডের চন্দ্রনাথের পাহাড়ে বাংলাদেশের প্রথম ইকো পার্ক অবস্থিত সীতাকুণ্ডের চন্দ্রনাথের পাহাড়ে। প্রথম ইকো পার্কের উদ্বোধনে এসব আর আসবে না, এটার দরকার নাই। এশিয়া মহাদেশের বৃহত্তম ইকো পার্ক গার্ডেন আছে বাংলাদেশের সীতাকুণ্ডে। আর এই দুইটা প্রশ্ন মনে রাখতে হবে এখান থেকে। ইকো পার্ক থেকে একটা কথাই মনে রাখবেন, বাংলাদেশের প্রথম ইকো পার্ক এটা অবস্থিত সীতাকুণ্ডের চন্দ্রনাথের পাহাড়ে। এই একটা ইনফরমেশন মনে রাখলেই হয়ে যাবে, আর কোনো ইনফরমেশনের দরকার নাই। এরপর আমাদের দ্বিতীয় যেটা পড়তে হবে, বাংলাদেশের দ্বিতীয় ইকো পার্ক কোথায় অবস্থিত, মাধবকুণ্ড মুরাইছড়া ইকো পার্ক। মাধবকুণ্ড মুরাইছড়া ইকো পার্ক, মাধবকুণ্ড মুরাইছড়া ইকো পার্ক, মাধবকুণ্ড মুরাইছড়া ইকো পার্ক অবস্থিত মৌলভীবাজারে। ঠিক আছে, সমস্যা নেই। ক্লাস নেওয়ার সময় যেটা আছে ওইভাবে ফলো দিয়ে বলতে হবে, আর যখন এডিটিং করবেন তখন এটা কাটে দিবেন। এটা আছে, এই ধরনের কাজ করতেই হবে। আমরা যখন এডিটার কথা বললেও তো হবে না, কারণ টিচারের একটা ফলো থাকে, তাদের একটা স্টাইল থাকে, সেটা ফলো করতেই হবে। তো বাংলাদেশের দ্বিতীয় ইকো পার্ক হচ্ছে মাধবকুণ্ড মুরাইছড়া ইকো পার্ক। এরপরে আমরা দেখবো মাধবকুণ্ড মুরাইছড়া ইকো পার্ক অবস্থিত মৌলভীবাজার জেলার বড়লেখা থানায়। কোথায় অবস্থিত, বড়লেখা থানায়, এটা মনে রাখতে হবে। তারপর যেটা আছে, বাংলাদেশের তৃতীয় ইকো পার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে টাঙ্গাইলের মধুপুরে। অর্থাৎ আমাদের সামনে যেটা আসতেছে সেটা কোথায়, টাঙ্গাইলের মধুপুরে আসবে। এটা কোথায় আসবে, বাংলাদেশের টাঙ্গাইলের মধুপুরে। বাংলাদেশের হরিণ প্রজনন কেন্দ্র, এটা বাংলাদেশের হরিণ প্রজনন আমরা বুঝতেই পারতেছি যে এটা আছে আমাদের হয় কক্সবাজার নাই আছে সুন্দরবন, দুইটার এক জায়গায় হবে। কক্সবাজারের দুলাই হাজরাই, কোথায়, দুলাই হাজরাই, এটা মনে রাখতে হবে। দুল হাজরাই, দুলা হাজরাই, এটা মূলত আছে তৈরি করা হবে। এখন আমরা পরবর্তী টপিকে চলে যাই, সেটা হচ্ছে বাংলাদেশের ঝর্ণা জলপ্রপাত। আমরা এতক্ষণ ইকো পার্ক সম্পর্কে পড়ছি, এখন আমরা আছে ঝর্ণা আছে কোনগুলা। বাংলাদেশে তো আসলে এত বেশি ঝর্ণা নাই, খুবই কম আছে। তো তার ভিতরে আসলে কোনগুলা ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখন একটু পড়বো। প্রথম যেটা আছে বাংলাদেশের শীতল পানির ঝর্ণা, এটা মনে রাখতে হবে। শীতল পানির ঝর্ণা এটা অবস্থিত কক্সবাজারের হিমছড়ি পাহাড়ে। শীতল পানি, হিমছড়ি, জাস্ট এই একটা ইনফরমেশন জানলেই হবে। এরপর আছে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়, এখানে আছে গরম পানির ঝর্ণা নামে হিসেবে পরিচিত। তো গরম পানির কোথায়, সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়। দুইটা ইনফরমেশন, একটা আছে শীতল আর একটা আছে গরম। শীতল হলে হিমছড়ি, গরম হইলে চন্দ্রনাথ পাহাড়। আর বাংলাদেশের উল্লেখযোগ্য জলপ্রপাত হচ্ছে মাধবকুণ্ডের জলপ্রপাত। ঠিক আছে, এরপর যেটা মাধবকুণ্ডের জলপ্রপাত কোথায় অবস্থিত, মৌলভীবাজার জেলার বড়লেখায়। এবং লাস্টে যেটা আছে মাধবকুণ্ড জলপ্রপাতের উৎপত্তি হচ্ছে বড়লেখা থানার পাথারিয়া পাহাড়ে। এবং লাস্টে মাধবকুণ্ডের বর্তমানে স্থাপন করা হচ্ছে কোনটা, ইকো পার্ক। একটু আগে পড়াইছি ইকো পার্ক। সো আমাদের এখান থেকে দুইটা প্রশ্ন বেশি আসবে, একটা হচ্ছে গরম পানি আর একটা হচ্ছে শীতল পানি। শীতল পানি যদি বলে তাহলে হিমছড়ি দিবেন, গরম পানি যদি বলে তাহলে দিবেন হচ্ছে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়, হিমছড়ি, চন্দ্রনাথ পাহাড়। ওকে, ক্লিয়ার। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিকে, বাংলাদেশের বিল। তো বাংলাদেশের বিল সম্পর্কে প্রথম যেটা আসে সেটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি। বাংলাদেশের সর্ববৃহৎ বিল হচ্ছে চলন বিল, যেটা হচ্ছে রাজশাহী ওই অঞ্চলগুলোতে অবস্থিত। সেই চলন বিল হচ্ছে বাংলাদেশের বৃহত্তম। দ্বিতীয় বৃহত্তম যদি কখনো বলে তাহলে সেক্ষেত্রে দিবেন হচ্ছে ডাকাতিয়া বিল, যেটা হচ্ছে খুলনা যশোর ওই অঞ্চলে অবস্থিত। এবং ওইটাকে বলা হয় হচ্ছে বিল ডাকাতিয়া, ওইটাকে বলা হয় বিল ডাকাতিয়া। আমরা চলন বিলের অবস্থানটা একটু দেখি, পাবনা আর নাটোর জেলায়। সো এই জেলা নিয়ে একটু কনফিউশন আসে, সো এই দুইটা কিন্তু একটু মনে রাখবেন, পাবনা আর নাটোর। দ্বিতীয়ত চলন বিলের মধ্য দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে, নদীটার নাম হচ্ছে অত্রাই নদী। ঠিক আছে,
আর তামাবিল এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত সিলেটে অবস্থিত, এটা অবশ্য আসে। সিলেটে অবস্থিত বিলটার নাম হচ্ছে তামাবিল। বাংলাদেশের মিঠা পানির মাছের প্রধান উৎস হচ্ছে চলন বিল। আর বিল ডাকাতিয়া খুলনা জেলার ডুমুরিয়া থানায় অবস্থিত। বিল ডাকাতিয়ার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পশ্চিমা বাহিনীর নদী। পশ্চিমা বাহিনীর নদী নামেও পরিচিত। এটা কে? বিল ডাকাতিয়া বা ডাকাতিয়া বিল। তাহলে এখান থেকে ইনফরমেশন গুলোর মধ্যে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বিল চলন বিল, দ্বিতীয় বৃহত্তম বিল হচ্ছে ডাকাতিয়া বিল, যার অপর নাম হচ্ছে পশ্চিমা বাহিনীর বিল। তামা বিল এটা হচ্ছে সিলেটে অবস্থিত। ক্লিয়ার? এরপরে আমরা যাই যে বাংলাদেশের হাওর এবং বাওয়ার, এগুলো একটু পড়ি। বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হচ্ছে হাকালুকি হাওর। সবচাইতে বড় হাওর যদি বলে, হাওর অ্যাকচুয়ালি কোন এলাকাগুলোতে হয়? ময়মনসিংহ, সিলেট, এই যে দুইটা বিভাগ আছে, এই দুইটা বিভাগ নিয়ে বেসিক্যালি হচ্ছে হাওর অবস্থিত। বিশেষ করে কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, তারপর হচ্ছে হবিগঞ্জ, এই অঞ্চলগুলাই হচ্ছে হাওরের জন্য বিখ্যাত। হাকালুকি হাওর হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় হাওর। এরপর হচ্ছে টাঙ্গুয়ার হাওর, এটা অবস্থিত আছে সুনামগঞ্জে। টাঙ্গুয়ার হাওর এটা অবস্থিত সুনামগঞ্জে। হাকালুকি হাওরের অবস্থান হচ্ছে মৌলভীবাজারে। মানে একটা বিশাল অংশ হচ্ছে মৌলভীবাজারে পড়ছে, এই জন্য হচ্ছে মৌলভীবাজার হবে। কিন্তু যদি অপশনে মৌলভীবাজার না থাকা সিলেট থাকে, তাহলে আপনি কিন্তু সিলেট দিবেন, কারণ সিলেটেও কিন্তু আমাদের হাকালুকি হাওরের একটা অংশ, হাকালুকি হাওরের একটা অংশ সিলেটেও কিন্তু আসে। এবং সিলেটে যেহেতু আসা মানে থাকার কারণে অনেক সময় আছে গাজী মানে মৌলভীবাজার না থেকে সিলেট থাকতে পারে, সো সিলেট দিয়ে দিবেন, কোনো অপশনে কোনো সমস্যা নাই। যদি আপনি না দিয়ে চলে আসেন তাহলে আপনার একটা মার্ক কাটা যাবে। ওকে। এরপর যেটা আছে বাংলাদেশের উপত্যকা। বাংলাদেশের যে উপত্যকা গুলো আছে এগুলোর মধ্যে কাপ্তাই থেকে প্লাবিত রাঙামাটি বা পার্বত্য চট্টগ্রাম উপত্যকা আছে, সেটাকে হচ্ছে ভেঙ্গি ভ্যালি বলে। কি বলে? ভেঙ্গি ভ্যালি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে হালদা ভ্যালি। হালদা ভ্যালি হচ্ছে খাগড়াছড়িতে অবস্থিত। আর বলিশিরা ভ্যালি অবস্থিত হচ্ছে মৌলভীবাজার জেলায়। নাপিত ভ্যালি এটা অবস্থিত কক্সবাজারে। কোনটা কোন জায়গায় কোন ভ্যালিটা অবস্থিত এটা কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথম কথা, আমাদের হালদা ভ্যালি অবস্থিত খাগড়াছড়ি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে। বলিশিরা ভ্যালি অবস্থিত মৌলভীবাজার জেলায়। নাপিত খালি ভ্যালি অবস্থিত কক্সবাজারে। জাস্ট হচ্ছে কোন ভ্যালি কোন জায়গায় অবস্থিত এটা মনে রাখতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে ইপিজেড, এক্সপোর্ট প্রসেসিং জোন। বাংলাদেশে ইপিজেড আছে কয়টি? সর্বমোট সরকারি আছে 8টি, বেসরকারি আছে 2টি, তাহলে কত হলো? 10টি। বাংলাদেশে ইপিজেড আছে 10টি, এটা মাথার মধ্যে একবারে গেঁথে ফেলতে হবে। প্রশ্ন যেটা আছে সরকারি কয়টি এবং বেসরকারি কয়টি, দুইটাই কিন্তু পরীক্ষায় আসে। এখন আমরা ইপিজেড গুলো একটু দেখি। তো বাংলাদেশের প্রথম স্থাপিত ইপিজেড হচ্ছে চট্টগ্রাম ইপিজেড, যেটা হচ্ছে চট্টগ্রামের হালি শহরে অবস্থিত। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1983 সালে স্থাপিত হয়। আর বাংলাদেশের এটা কিন্তু প্রথম। তারপর দ্বিতীয় হচ্ছে ঢাকার আছে সাভারে একটা ইপিজেড আছে, এটা হচ্ছে দ্বিতীয়। সো এই দুইটা ইনফরমেশন একটু বেশি ভালো করে মনে রাখতে হবে। এরপরে যেটা মনে রাখতে হয় সেটা হচ্ছে বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক আমাদের যে ইপিজেড, এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত নীলফামারীতে। নীলফামারীতে বাংলাদেশের সরকারি ইপিজেড গুলোর মধ্যে নীলফামারীটা হচ্ছে কৃষিভিত্তিক। আর লাস্টে যেটা আছে সর্বশেষ যে ইপিজেডটা হয়েছে সেটা হলো চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশের সর্বশেষ ইপিজেড প্রতিষ্ঠিত হয়েছে। সরকারি 8টা ইপিজেডের মধ্যে প্রথমটা ছিল চট্টগ্রামে 1983 সালে স্থাপিত। দ্বিতীয় যেটা বলছি সেটা হচ্ছে কৃষিভিত্তিক, সেটা কোথায়? নীলফামারীতে। সর্বশেষ হয়েছে পতেঙ্গা চট্টগ্রামে। আর ঢাকার কোথাতে ইপিজেড আছে সেটা হচ্ছে সাভার ঢাকাতে। আর বেসরকারি যে ইপিজেড গুলো আছে এরকম হচ্ছে 2টা। একটা হচ্ছে প্রথম যেটা করছে সেটা চট্টগ্রামের রাঙ্গুনিয়া ইপিজেড, চট্টগ্রামের রাঙ্গুনিয়া ইপিজেড এটা হচ্ছে চট্টগ্রামে। আর কোরিয়ান ইপিজেড এটা হচ্ছে চট্টগ্রামে। আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম, এটাও মনে রাখতে হবে। বাংলাদেশের বৃহত্তম ইপিজেড কোনটা? চট্টগ্রামে অবস্থিত কোরিয়ান ইপিজেড। তো ইপিজেড 8টার মতো থেকে এই যে 4-5টা ইনফরমেশন আপনাদেরকে বলছি, বারবার বলতেছি, জাস্ট হচ্ছে এই ইনফরমেশন গুলাই মাথার মধ্যে ঢোকাই ফেলবেন। এখন আমরা হচ্ছে বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ যে এলাকা বা আছে মন্ত্রণালয় আছে, এই জায়গাটা কিন্তু আসলে এই মন্ত্রণালয়টা প্রধানমন্ত্রীর হাতে সবসময় ন্যস্ত থাকে। এটা প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত থাকে। প্রধানমন্ত্রী কয়েকটা জায়গা কখনো ছাড়ে না। প্রথম যেটা ছাড়ে না সেটা হচ্ছে অর্থর যে বিষয়গুলো থাকে সব প্রতিরক্ষার সাইডটা কখনো ছাড়ে না। জনপ্রশাসন এই সাইডটাও কখনো ছাড়ে না। ইম্পোর্ট এক্সপোর্ট যে কার্যালয়, এই যে মন্ত্রণালয়, এটাও কখনো সে ছাড়ে না। এই জায়গাগুলা কিন্তু সে কখনো ছাড়ে না। অন্যান্য অনেক কিছু সংস্কৃতি বলেন, অর্থ বলেন, শিক্ষা বলেন, সবকিছু ছেড়ে দেয়। বাট এই যে 3-4টা মন্ত্রণালয় আছে এইগুলো সবসময় প্রধানমন্ত্রী তার নিজের হাতের কাছে রেখে দেয়।
তো সেই রকম একটা কি আছে, সেটা হচ্ছে আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট, এটার একটা কার্যালয় হচ্ছে বেবজা, এটা হচ্ছে যে ঢাকা সায়েন্স ল্যাব এলাকায় অবস্থিত। এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়, এর ঠিকানা কি, প্রধানমন্ত্রীর কার্যালয়। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ আইন পাস হয় 1980 সালে। আর বেবজার গভর্নর বোর্ডের চেয়ারম্যান কি, বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটা মনে রাখতে হবে, ওকে। এরপরে আমরা চলে যাচ্ছি, দেখি এরপর কি আছে, বাংলাদেশের শ্রেষ্ঠ, দীর্ঘতম, ক্ষুদ্রতম ইপিজেড, এই যে সম্পর্ক আছে এইগুলা নিয়ে আমরা একটু কথা বলবো এখন। প্রথম যে ইনফরমেশনটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী বলা হয় ডক্টর কুদরতে খুদাকে। বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানীকে ডক্টর কুদরতে খুদা। বাংলাদেশের শ্রেষ্ঠ কবি কাজী নজরুল ইসলামকে। এর পাশাপাশি একটু কথা বলি, কাজী নজরুল ইসলামকে 1972 সালে আসলে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়। আর বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছিল 1976 সালে। এই প্রশ্নটা আসে, কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় 1976 সালে। বাংলাদেশের শ্রেষ্ঠ স্থপতি আছে এফ.আর. খান বা ফজলুর রহমান খান। এই ফজলুর রহমান খানের নাম অনুসারে এফ.আর. হল আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফ.আর. হল আছে। তো সেখানকার নাম হচ্ছে কি, এফ.আর. খান, এই নাম অনুসারে ওই হলটার নাম হয়েছে। বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি বলা হয় বেগম সুফিয়া কামালকে। আর বাংলাদেশের শ্রেষ্ঠ ভাষাবিদ হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলাদেশের শ্রেষ্ঠ সঙ্গীত সাধক বলা হয় উস্তাদ আলাউদ্দিন খাঁকে। তাহলে এখানে কিন্তু আমরা শ্রেষ্ঠ সঙ্গীত সাধক, শ্রেষ্ঠ ভাষাবিদ, শ্রেষ্ঠ মহিলা কবি, শ্রেষ্ঠ বিজ্ঞানী, কবি, তারপর স্থপতি, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এখানে শ্রেষ্ঠ, বাংলাদেশের শ্রেষ্ঠকে, এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি আইডেন্টিফাই করতে পারছি। আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বলা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এরপর আছে বাংলাদেশের হচ্ছে প্রথম পুরুষ কে কে ছিল, রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন ব্যারিস্টার আবুল হাসনাত। বাংলাদেশের সিটির প্রথম নির্বাচিত মেয়র ছিলেন মোহাম্মদ হানিফ। আর বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল, কে করছিল, আসম আব্দুর রব। কত তারিখে, 2 মার্চ 1971 সালে ঢাকার বটতলায় আসম আব্দুর রব সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করছিলেন। এই হচ্ছে আমাদের এখানকার ইনফরমেশন। এরপর আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম। তো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম। এখন আমরা বাংলাদেশের বৃহত্তম কি কি আছে একটু দেখি। সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে কাপ্তাই বাঁধ। বাঁধের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় বাঁধ যেটা আছে সেটা হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে বড় বাঁধ হচ্ছে কাপ্তাই বাঁধ। আমরা কিন্তু অলরেডি বলছি এটা কিন্তু কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। এরপর আসে পানিসেচ প্রকল্প। বাংলাদেশের সবচেয়ে বড় পানিসেচ প্রকল্প হচ্ছে তিস্তা প্রকল্প। এই তিস্তা পানিসেচ প্রকল্প এটাকে বলা হয় উত্তরাঞ্চলের, অর্থাৎ ওই যে মফিজদের এলাকা, কোন এলাকা, রংপুর, দিনাজপুর, ওই এলাকার লাইফলাইন বলা হয়। বিলের কথা যদি বলা হয় তাহলে সবচেয়ে বড় বিল হবে চলন বিল। এটি বাংলাদেশের মিঠা পানির সবচাইতে বড় উৎস। এরপরে যেটা যাব সেটা হচ্ছে গ্রাম, এটা বেশি আসে, সেটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় গ্রাম হচ্ছে বানিয়াচং হবিগঞ্জ। নট অনলি বাংলাদেশ, এটা কিন্তু আমাদের যে উপমহাদেশ, এশিয়া মহাদেশের বৃহত্তম গ্রাম হচ্ছে এই বানিয়াচং হবিগঞ্জ। বিভাগের কথা যদি বলে, বাংলাদেশের বৃহত্তম বিভাগ যদি আয়তনের দিক থেকে বলে তাহলে সেক্ষেত্রে দিবেন হচ্ছে চট্টগ্রাম। আর যদি বলে জনসংখ্যার দিক থেকে তাহলে দিবেন কি, ঢাকা থাকতে আর কোনো কিছু বলা লাগে, এটা হবে হচ্ছে ঢাকা। ঠিক আছে, ঢাকা। আর সার কারখানা, বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানা হচ্ছে যমুনা সার কারখানা, যেটা হচ্ছে জামালপুরে অবস্থিত। হোটেল, বাংলাদেশের সর্ববৃহৎ হোটেল হচ্ছে প্যান প্যাসিফিক সোনারগাঁ। এটা হোটেল, এই হোটেল আসবে না, হোটেলের দরকার নাই, জাস্ট এই পর্যন্ত ইনফরমেশন গুলো মনে রাখলেই হবে। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিকটায়। দেখি বাংলাদেশের দীর্ঘতম কি কি আছে। দীর্ঘতম মানে কি, লম্বা, প্রশস্ত, এইভাবে কি আছে একটু দেখি। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম রেল সেতু, যদি রেল সেতু বলে যেটা দিয়ে শুধুমাত্র রেল চলাচল করে, সেটা হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ। কি হবে, হার্ডিঞ্জ ব্রিজ। আর যদি বলা হয় সেতু কিছুদিন আগে উদ্বোধন হয়েছে, নামটা কি তার, পদ্মা সেতু। তো আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ সেতু কোনটা, পদ্মা সেতু। বাংলাদেশের সর্ববৃহৎ রেল সেতু কিন্তু শুধুমাত্র রেল সেতু হার্ডিঞ্জ, বাট রেল এবং সড়ক দুইটাই কিন্তু হবে পদ্মা সেতু। এরপর নদী, আমি বলছিলাম সবচেয়ে দীর্ঘ বলো, প্রশস্ত বলো, যাই বলো, গভীরতম বলো, ইত্যাদি ইত্যাদি যা কিছু বলুক সবই হবে হচ্ছে মেঘনা। শুধুমাত্র খরস্রোতা এই শব্দটা আসলে তখন সেটা হয়ে যাবে কর্ণফুলী। কি হয়ে যাবে, কর্ণফুলী। জাস্ট মনে রাখবেন এটা,
খরস্রোতা হইলে কর্ণফুলী। এরপর আছে সমুদ্র সৈকত। বাংলাদেশের সমুদ্র সৈকত আছে দুই ধরনের, দুইটা বলছিলাম, কুয়াকাটা আর কক্সবাজার। সবচেয়ে বড় কোনটা? কক্সবাজার। কত কিলোমিটার? 120 কিলোমিটার। সো এই যে ইনফরমেশন গুলা দিছিলাম, এখানকার ইনফরমেশন গুলা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। ওকে, তো এই ইনফরমেশন গুলা কিন্তু মাথার মধ্যে একেবারে গেঁথে ফেলতে হবে। এরপরের টপিকে যায় বাংলাদেশের উচ্চতম, মানে কি উঁচু 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 কি কি আছে একটু দেখি। বাংলাদেশের সবচেয়ে উঁচু বৃক্ষ যদি বলে তাহলে আসবে আছে বইলাম। কি আসবে? বইলাম। সো এই প্রশ্নটা কিন্তু আসে, বাংলাদেশের সবচেয়ে উঁচু বৃক্ষ কি? বইলাম। বাংলাদেশের উঁচু পাহাড়, পাহাড় যদি বলে বলছিলাম কি হবে সেটা? গারো পাহাড়। কোথায়? ময়মনসিংহ। ময়মনসিংহে অবস্থিত। গারো পাহাড় কোথায় অবস্থিত? ময়মনসিংহে। আর যদি কখনো বলে ভাই পর্বত, তাহলে হবে হচ্ছে কি? বিজয়। মনে রাখবেন এটা বান্দরবনে অবস্থিত। বিজয় বান্দরবনে। এরপর আছে উচ্চ ভবন। উচ্চ ভবন আছে সিটি সেন্টার, আসার দরকার নেই, এটা আসবেও না। পর্বত শৃঙ্গ, এই যে দেখেন বিজয় আছে, এটা কোথায়? বান্দরবনে অবস্থিত। তাজিং ডং ও বলা হয়, এটার আরেকটা নাম কি? তাজিং ডং। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু। বাংলাদেশের আবহাওয়ার এখন আর সেই আবহাওয়া নাই। অনস আপন এ টাইম আমরা বলতাম বাংলাদেশের আবহাওয়া হচ্ছে নাতিশীতোষ্ণ আবহাওয়া, অর্থাৎ এখানে না গরম না শীত। বাট বাংলাদেশের আবহাওয়া কিন্তু এখন আর তেমন নাই, এখন হয়ে গেছে চরম ভাবাপন্ন। চরম ভাবাপন্ন দেখতে পাবেন আপনি। এই এখন শীতকাল আসার কথা, তো সেই সময় আসতেছে কি? বর্ষা। যখন আছে বর্ষাকাল আসার কথা তখন আসতেছে শীত। আবার যখন গ্রীষ্মকাল আসার কথা তখন আসতেছে বর্ষা। মানে একটা একটা অবস্থা, বিশৃঙ্খল একটা অবস্থা। এই বিশৃঙ্খল অবস্থা থেকে বাংলাদেশের আবহাওয়াকে উন্নীত করার জন্য আমাদের আবহাওয়া অধিদপ্তর আছে। এই আবহাওয়া অধিদপ্তর অবস্থিত ঢাকার আগারগাঁয়ে অবস্থিত। কোথায়? ঢাকার আগারগাঁয়ে। বাংলাদেশের উপর দিয়ে একটা রেখা গেছে, সেই রেখাটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। এটা গেছে বাংলাদেশের মুন্সিগঞ্জ রেখা, ওই এলাকা দিয়ে, মুন্সিগঞ্জের উপর দিয়ে। ঠিক আছে, বাংলাদেশের কর্কট ক্রান্তি রেখা কোন জায়গা দিয়ে গেছে? মুন্সিগঞ্জ, বিক্রমপুর দিয়ে। এরপরে প্রশ্ন এটা আসছে নার্সিং অ্যাডমিশনের প্রশ্ন, এটা আমি বলে দিচ্ছি। এটা বাংলাদেশের গ্রিনিচ সময় অপেক্ষা 6 ঘন্টা অগ্রগতি। বাংলাদেশের যে গ্রিনিচ মানমন্দিরটা আছে সেটা যুক্তরাজ্য ইংল্যান্ডে অবস্থিত। ওইখান থেকে যারা আছে উত্তর গোলার্ধে, আমি বলে দিচ্ছি, এটা মনে করা হচ্ছে গ্রিনিচ মানমন্দির। এখান থেকে যারা আছে উত্তর, এই পাশে আছে উত্তরে অবস্থিত, তাদের আছে সময় কম হবে, গ্রিনিচ থেকে সময় কম হবে। আর যাদের আছে দক্ষিণে অবস্থিত, তাদের সময় আছে গ্রিনিচের থেকে বেশি হবে। তো যেহেতু বাংলাদেশ আছে উত্তর গোলার্ধের একটা দেশ, উত্তর গোলার্ধের দেশ হওয়ার কারণে বাংলাদেশের গ্রিনিচের সময় থেকে, গ্রিনিচ মানমন্দিরের সময় থেকে বাংলাদেশের সময় 6 ঘন্টা কম। প্রশ্নটা নার্সিং অ্যাডমিশন টেস্টে আসছে, বিসিএস ও আসছে। তাহলে কি বলছি? গ্রিনিচের থেকে বাংলাদেশের সময় 6 ঘন্টা কম, মনে রাখবেন। আবহাওয়া অধিদপ্তর আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। আবহাওয়া অধিদপ্তর আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র আছে 4টি। কোথায় কোথায় আছে একটু দেখেন। ঢাকা, পতেঙ্গা, কক্সবাজার, খেপুপাড়ায় অবস্থিত। ঢাকা, পতেঙ্গা, কক্সবাজার, খেপুপাড়ায় অবস্থিত। বাংলাদেশের আবহাওয়া অফিস আছে 35টি। সারা বাংলাদেশের 64টি জেলা, তার মধ্যে 35টি আছে কি? আবহাওয়া অফিস। ওকে, এরপরে দেখি বাংলাদেশের যে জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মৌসুমী বায়ু। বাংলাদেশের যে জলবায়ু আছে সেটা মূলত মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশের জলবায়ু হচ্ছে সমভাবাপন্ন, এখন সমভাবাপন্ন আর নাই, এখন হয়ে গেছে চরম ভাবাপন্ন। আর বাংলাদেশের উষ্ণতম স্থান, এটা আসে বাংলাদেশের উষ্ণতম স্থান নাটোরের লালপুর। লালপুর, ভালো করে দেখেন, এই লালপুর আমি আবারও ইন্ডিকেট করতেছি, লালপুর, এটা মনে রাখবেন। দ্বিতীয়ত বাংলাদেশের শীতলতম স্থান শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল শীতলতম দিছে কি? শ্রীমঙ্গল। এটা হচ্ছে সিলেটের লালখান। সিলেটের কি? লালখান। লালখান স্থানটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে শীতলতম। লালখান আর লালপুর দুইটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। লালপুর, লালখান। লালখান হচ্ছে সিলেটে, লালপুর হচ্ছে নাটোরে। নাটোরের কি? কাঁচাগোলা। তারপরে যাই যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের উষ্ণতম জেলা হচ্ছে রাজশাহী। রাজশাহীতে সব থেকে বেশি উষ্ণতম। বাংলাদেশের শীতলতম জেলা হচ্ছে সিলেট। বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে শ্রীমঙ্গলে। বৃষ্টিপাত কোথায় হয়? শ্রীমঙ্গলে। এটাও মনে রাখবেন একটু, বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় শ্রীমঙ্গলে। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি, দেখি কি আছে। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় শ্রীমঙ্গলের লালখানে। আমি একটু আগে বলছিলাম লালপুর আর লালখান, দুইটা কিন্তু মাথার মধ্যে ঢুকাই ফেলবেন। সেটা হচ্ছে 388 সেন্টিমিটার। এটা আসবে না, আসবে বাংলাদেশের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত, এইটা আসবে। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 203 সেন্টিমিটার। বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় শ্রীমঙ্গলে, ভালো কথা, কিন্তু এটা আপনার দিবে না। সেটা মূল যেটা আসবে সেটা হচ্ছে বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত,
203 সেন্টিমিটার। বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা, এই যে প্রশ্নটা আসছে নার্সিং অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। এটা অবশ্যই এক এক জায়গায় এক এক রকম পাবেন, কোথাও পাবেন 25 ডিগ্রি, আবার কোথাও পাবেন হচ্ছে 26 ডিগ্রি, আবার কোথাও অ্যাকচুয়ালি গুগল করলে পাবেন 25.70 ডিগ্রি। তো এটারও আসলে সঠিক উত্তর কোথাও নাই, তবে আমি বলে দিচ্ছি এটা ম্যাক্সিমাম থেকে পাইছি 27 ডিগ্রি। তো 27 ডিগ্রি এই জন্য আমি আপনাদের সামনে আনছি। সর্বনিম্ন বৃষ্টিপাত হয়েছে রাতরের লালপুরে, যেখানে বৃষ্টিপাত কম হয় সেখানে উষ্ণতাও বেশি থাকে, আর যেখানে বৃষ্টিপাত বেশি হয় সেখানে কিন্তু শীত থাকে। এরপর আছে বাংলাদেশে অবস্থিত আছে ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে। বাংলাদেশ অবস্থিত কোথায়? ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে। তাহলে বাংলাদেশের শীতল উষ্ণতম জায়গাগুলা কিন্তু খুব সুন্দরভাবে আবহাওয়া কেমন হতে পারে এটা কিন্তু সুন্দর করে আলোচনা করা হলো। এখন আমরা পরবর্তী টপিকটা একটু দেখি। 1991 সালে ঘূর্ণিঝড়ের পর বাংলাদেশের সাহায্যের জন্য এটার দরকার নাই, এসব বাদ। এই যে সিডর ফিডর বাদ, বাংলাদেশের আর হচ্ছে সিডর, এখান থেকে একটু পড়বো। সিডর শব্দের অর্থ হচ্ছে চোখ। সিডর শব্দের অর্থ হচ্ছে কি? চোখ। আইলা শব্দের অর্থ হচ্ছে ডলফিন বা শুশুক। ফিয়ান আর দরকার নাই। সিডর আর আইলা দুইটা কিন্তু বাংলাদেশের খুব ভয়াবহ দুইটা ঘূর্ণিঝড় ছিল। তার মধ্যে সিডর শব্দের অর্থ হচ্ছে চোখ, আইলা শব্দের অর্থ হচ্ছে ডলফিন বা শুশুক। জাস্ট এই ইনফরমেশনটা মনে রাখলেই মাথার মধ্যে কাজ শেষ, বেশি ঝামেলা করার দরকার নাই মাথায়। এখন আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আর্দ্র মাস, সবচেয়ে উষ্ণ মাস, এটা বলা হয় আপনার এপ্রিলকে। আর আছে শীতল, এই কথাটা যদি আসে শীতল, এটা হইলে আপনি দিবেন তখন জানুয়ারি। শীতল হইলে হবে জানুয়ারি, আর আর্দ্র হইলে দিবেন আপনি এপ্রিল। শীতল হইলে দিবেন জানুয়ারি। স্পার্শ, এটা একটা গুরুত্বপূর্ণ, কিছুদিন আগে খুব ভাইরাল হয়েছে স্পার্শ, যে ভারত আজকে মহাকাশে চলে যেতে পারে, চাঁদে চলে যেতে পারে, বাংলাদেশ কেন পারতেছে না। স্পার্শ এটা হচ্ছে একটা মহাকাশ গবেষণা সংস্থা বাংলাদেশের। এই স্পার্শ এটা হচ্ছে কোথায়? ঢাকার 11 অবস্থিত। এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে, এবং বাংলাদেশের যে আবহাওয়া পরিবেশ পরিস্থিতি বা মহাকাশ গবেষণা এই কাজটা করে থাকে স্পার্শ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তীতে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্পার্শ। এটা হচ্ছে প্রতিষ্ঠিত হয় 1980 সালে প্রতিষ্ঠিত হয়, এবং এর পূর্ণরূপ কি? স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। জাস্ট এটা মনে রাখতে হবে, পূর্ণরূপটা দিয়ে দিতে পারে, কারণ রিসেন্টলি এটা নিয়ে খুব কথা হয়েছে, যার কারণে প্রচুর পরিমাণে এই প্রশ্নটা আসতে পারে। গ্রিন হাউসের ক্ষতির কারণ সিএফসি গ্যাস। নট অনলি সিএফসি গ্যাস, গ্রিন হাউসের প্রধান ক্ষতির কারণ হচ্ছে CO2 গ্যাস, কার্বন ডাইঅক্সাইড। বাট সিএফসি গ্যাস হচ্ছে সব থেকে বেশি মারাত্মক। ক্লোরোফ্লোরোকার্বন, এটা সব থেকে বেশি মারাত্মক, আর সবচেয়ে বেশি ক্ষতি করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এরপর হচ্ছে বাংলাদেশের স্বতন্ত্র ঋতু বলা হয় কাকে? বর্ষা ঋতুকে। স্বতন্ত্র ঋতু, এটা মনে রাখবেন, স্বতন্ত্র বর্ষা ঋতু। বাংলাদেশের সবচেয়ে বড় দিন ছোট দিন কোনটা? বাংলাদেশের সবচেয়ে বড় দিন এবং ছোট রাত হচ্ছে 21 জুন, চলে গেছে। এরপরে বাংলাদেশের সবচেয়ে ছোট দিন বড় রাত্রি, এটা হবে হচ্ছে 22 ডিসেম্বর, সামনে আসতেছে, হিসাব করে দেখবেন ওই দিন সবচাইতে বড় রাত হবে, দিনটা হবে সব থেকে ছোট। এই দুইটা ইনফরমেশন মনে রাখতে হবে। বাংলাদেশ আসলে উত্তর গোলার্ধে অবস্থিত হওয়ার কারণে এই সিস্টেমটা হচ্ছে মূলত উত্তর গোলার্ধেরই। এটা কি? উত্তর গোলার্ধেরই বড় দিন বড় রাত, এই জিনিসটা উত্তর গোলার্ধেরই। ওকে, এরপর আমরা চলে যাই। বাংলাদেশের দিন রাত্রি সমান হয় বছরে 2 দিন, একটা হচ্ছে 21 মার্চ, আর একটা হচ্ছে 23 সেপ্টেম্বর। এই যে চলে গেল রিসেন্টলি চলে গেল না। সো এটা কি হবে? 23 সেপ্টেম্বর আর 21 মার্চ। বাংলাদেশের ঘড়ির কাঁটা 1 ঘন্টা অগ্রগামী করা হয় 19 জুন 2009 সালে। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে আমাদের যে পৃথিবীর ঘূর্ণনকাল আছে 23 ঘন্টা 57 মিনিট 58 সেকেন্ড। 23 ঘন্টা 57 মিনিট 58 সেকেন্ড, যেটা আমরা 24 ঘন্টা হিসাব করে ধরে থাকি। আর পৃথিবীর প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা আরো সামথিং এমন আছে। তো যেহেতু আছে এই জন্য কিন্তু প্রতি 4 বছর পর পর একটা দিনকে আমরা লিপ ইয়ার হিসেবে 29 দিন হিসেবে ফেব্রুয়ারিকে পালন করে থাকি। এই পালন করার এই কারণটাই হচ্ছে আমাদের এই যে একটু এক্সট্রা যে দিনগুলা থাকে বা সময়গুলা থাকে এইগুলাকে কাভার করা। তো যা হোক, এটা হচ্ছে কাভার করে না। বাংলাদেশে একটা দিন 1 ঘন্টা অগ্রগামী করা হয়েছিল 19 জুন 2009 সালে।
এরপরে যেটা আসবে বাংলাদেশ পরিবেশ বিষয়ক সংস্থা, যেটাকে বলা হয় বিইএফএম। এর পূর্ণরূপ কি? বাংলাদেশ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট ফর্ম, বাংলাদেশ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট ফর্ম। ওকে, সো আমাদের এখান থেকে মূলত আসলে এই যে ইনফরমেশন গুলো আপনাদেরকে দিলাম, বা আমাদের যে আবহাওয়া অফিসের যে বিষয়গুলো আছে, ইনফরমেশন গুলো আপনাদের সামনে কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু শেয়ার করা হলো, এবং এইগুলা থেকে কোন প্রশ্ন আসতে পারে, কিভাবে আসতে পারে, কোনটা আপনি ভুল করবেন, কেন আপনি ভুল করবেন, প্রত্যেকটা জিনিস কিন্তু বলে দিলাম। সো আপনি যদি সুন্দর করে ক্লাসটা করে ফেলেন, তাহলে মনোযোগ থাকলে আপনি কিন্তু সুন্দর করে বুঝতে পারবেন যে আসলে কোনটা আপনাকে করা উচিত, কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে। তো যাই হোক, আমরা পরবর্তীতে একটু প্র্যাকটিসে চলে যাই, এমসিকিউ প্র্যাকটিসে অন কাইন্ডস অফ। তো এখন যাচ্ছে যে প্রথম যে প্রশ্নটা আসছে, গম্ভীরা কোন অঞ্চলের সঙ্গীত? গম্ভীরা কোন অঞ্চলের সঙ্গীত? গম্ভীরা এটা বেসিক্যালি চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের সঙ্গীত। তো আমরা অনেকে ভুলে যাই যে চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের সঙ্গীত। তো চাঁপাইনবাবগঞ্জ কোন অঞ্চলের? রাজশাহীর, যেহেতু রাজশাহীর এখানে যেহেতু রাজশাহী আসে, চাঁপাইনবাবগঞ্জ কিন্তু নাই। তো যেহেতু রাজশাহী আছে, তাই সঠিক উত্তরটা হবে গ, রাজশাহী। কারণ বাংলাদেশের গান বাজনার যে অঞ্চলগুলো আছে, ময়মনসিংহ এবং রাজশাহী এই অঞ্চল কেন্দ্রিকই বেশি। সিলেটে আমরা সবাই জানি মরমী কবি হাসন রাজা, তার এই গানগুলা সব হচ্ছে সিলেট কেন্দ্রিক। মরমী কবি হাসন রাজার বাসা কোথায়? সিলেটে। তাই মরমী কবি সিলেটের বাসার যে গানটা আছে সেটা হচ্ছে মরমী গান। 2 নম্বর প্রশ্নে যাই, ভারতের সাথে বাংলাদেশের সীমানা কত কিলোমিটার? এটা নিয়ে অনেক কনফিউশন আছে, অনেক কিছু আছে, বাট মনে রাখবেন প্রায় 3715 কিলোমিটার। বাংলাদেশ আর ভারতের সীমানা কত? 3715 কিলোমিটার। বাংলাদেশের মান সময় গিনেস সময় অপেক্ষা কত ঘন্টা অগ্রবর্তী? একটু আগেই বলছিলাম, উত্তর গোলার্ধে অবস্থিত হওয়ার কারণে বাংলাদেশের যে সময় গিনেস সময় থেকে 6 ঘন্টা কম। সো উত্তর হবে গ, 6 ঘন্টা। কি হবে? গ, 6 ঘন্টা। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙামাটি। এটা মনে রাখবেন, আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি। আর জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে ঢাকা। এবং আরেকটা জিনিস এখান থেকে কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলবেন, রাঙামাটি জেলার সাথে ভারত এবং মায়ানমার দুইটা দেশেরই সীমানা আছে। ভারত এবং মায়ানমার দুইটা জেলারই সীমানা রয়েছে কাদের সাথে? রাঙামাটি জেলার সাথে। ওকে, এরপরে চলে যাচ্ছে আমরা, সেটা হচ্ছে নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে? তো বাংলাদেশের মধ্য দিয়ে আসলে বিষুব রেখা, মকর ক্রান্তি রেখা, নাকি সুমেরু রেখা, না ক্রান্তি কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? তো আমি কিন্তু বলছি বাংলাদেশের মুন্সিগঞ্জ, বিক্রমপুর এই অঞ্চল দিয়ে যে রেখাটা যায় সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কি হবে? কর্কট ক্রান্তি রেখা। সুন্দরবনের মোট আয়তন কত? তো সুন্দরবনের আয়তন এটা অ্যাকচুয়ালি বর্তমানে আর আসলে এক্সট্রা ক্লিয়ার নাই এটা, বা এখন আসলে নাই, তবে বলে দিচ্ছি আয়তন হচ্ছে 5125 বর্গ কিলোমিটার। 7, বাংলাদেশের দক্ষিণ তালপট্রি দ্বীপ কোথায় অবস্থিত? আমি বলছিলাম তালপট্রি দ্বীপ এটা এখন আর জীবিত নাই, এটা পানির নিচে তলায় গেছে, বাট এই দ্বীপটা বাংলাদেশের সাতক্ষীরা জেলাতে অবস্থিত। কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে? বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করতে পারে একটাই সংস্থা, ইউনেস্কো। সবকিছুই ঘোষণা করে কে? ইউনেস্কো। বাংলাদেশের যা কিছু ঘোষণা আছে সব করবে ইউনেস্কো। যেমন 7ই মার্চের ভাষণকে বিশ্ব ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো। সব মোটামুটি যত ঘোষণাপাতি আছে, মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইত্যাদি ইত্যাদি যত ঘোষণাপাতি আছে সব কি হবে? ইউনেস্কো। মনে রাখবেন এটা, ইউনেস্কো। ওকে, বাংলাদেশের কোন দ্বীপে পাহাড় আছে? তো পাহাড় এখানে কুতুবদিয়া, সন্দ্বীপ, সেন্ট মার্টিন, মহেশখালী। বাংলাদেশের পাহাড় তো সেন্ট মার্টিনে বলা হয়েছে নারিকেল জিঞ্জিরা, আমরা সবাই জানি নারিকেল জিঞ্জিরা, এটা আমরা জানি নারিকেল জিঞ্জিরা। তারপর সন্দ্বীপ মনে করেন যে কুতুবদিয়াতে আছে, বাতি আছে, আমরা সব মোটামুটি পড়ছি। তো বাংলাদেশের পাহাড়ি দ্বীপ হচ্ছে একটাই, সেটা হচ্ছে মহেশখালী। বাংলাদেশের পাহাড়ি দ্বীপ কি হবে? মহেশখালী। তাই সঠিক উত্তর হবে ঘ, মহেশখালী। একমাত্র বাংলাদেশের, এরপরে কি আছে, একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? বাংলাদেশের প্রবাল দ্বীপ কোনটি? তো এখানে দেখা যাচ্ছে যে হাতি আছে, ভোলা, কুতুবদিয়া এবং লাস্টে আছে সেন্ট মার্টিন আছে গ নাম্বার অপশনে। ভোলা তো আমরা জানি বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ, কুতুবদিয়াও আমরা পড়ছি, হাতিয়া পড়ছি, বাট এটার সাথে কিন্তু প্রবাল পড়ি নাই। বাংলাদেশের প্রবাল পড়ছি কার সাথে? সেন্ট মার্টিনের সাথে। সো উত্তরটা হবে কি? সেন্ট মার্টিন। উত্তর কি হবে? সেন্ট মার্টিন। সুন্দর করে মনে রাখতে হবে। স্পর্শ প্রতিষ্ঠানটি কোন মন্ত্রণালয়ের অধীনে? বন ও পরিবেশ,
বিজ্ঞান ও প্রযুক্তি, প্রতিরক্ষা, শিক্ষা। আমরা কিন্তু খুব সংক্ষিপ্ত আকারে একটু আগে বলছি এই মন্ত্রণালয়টা, এই মহাকাশ গবেষণা এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এটা কি হবে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এরপরের প্রশ্নটা আমরা একটু দেখি, বাংলাদেশের কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণুপোনা উৎপাদন করা হয়? আমি আপনাদেরকে বলছিলাম মাছের অভয়ারণ্য বলেন বা যাই কিছুই বলেন, একটা নদী আছে, নদীটার নাম হালদা। এই হালদা নদী থেকেই মূলত সকল মাছের অভয়ারণ্য, মাছের পোনা, ডিম এইগুলো উৎপাদন করা হয়। ওকে, এরপর আছে কর্ণফুলী নদীর উৎপত্তি। কর্ণফুলী নদীর উৎপত্তি কোন জায়গা থেকে হয়েছে? তিব্বতের মানস সরোবরে, লামার ময়ভার পার্বত থেকে, আসামের লুসাই পাহাড় থেকে, আর সিকিমের পার্বত্য অঞ্চল থেকে। তো এইগুলা আমরা এখন একটু বলে দেখি কি আছে ভাইয়া। তিব্বতের মানস সরোবর এটা থেকে হয়েছে, লালমাই পাহাড় থেকে হয়েছে, আসামের লুসাই পাহাড় থেকে হয়েছে, নাকি সিকিমের অঞ্চল থেকে হয়েছে? তো সিকিম তো আমরা সবাই বুঝছি যে তিস্তা, তিস্তা আসছিল সিকিম থেকে। তিব্বতের মানস সরোবর, গাঙ্গোত্রী হিমপ্রবাহ, মানস সরোবর, এই জিনিসগুলা কিন্তু আমরা পড়ছি। আসামের লুসাই পাহাড় আমরা জানি মেঘনা, আসামের লুসাই পাহাড় কি হবে? মেঘনা। সো এইটা হবে লামার মাইভার পাহাড় থেকে উৎপত্তি হয়েছে, লামার মাইভার পাহাড় থেকে উৎপত্তি হয়েছে। 14 নাম্বার, যে নদীর উৎস এবং উৎপত্তি বাংলাদেশের অভ্যন্তরে, কি কি আছে একটু দেখি। সাঙ্গু, নাপ আছে, মাতামুহুরী এবং কর্ণফুলী। তো এতগুলো আমার আসলে দেখার দরকার নাই। নাপ নদীটা 56 কিলোমিটার দীর্ঘ, আরো ইত্যাদি ইত্যাদি। সাঙ্গু এটাও আমরা জানি, এটার উত্তর হবে মাতামুহুরী। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে, আমি বলছিলাম দীর্ঘ বলুক বড় বলুক যাই বলুক সেটা হবে কি? মেঘনা। এরপর আছে বাংলাদেশের কোথায় সুরমার কুশিয়ারা মিলিত হয়েছে? বলছিলাম এটা কোথায় হবে? আজমিরিগঞ্জে। বাংলাদেশের কোথায় নাম ধারণ করেছে? সেটা হবে আজমিরিগঞ্জে মিলিত হয়েছে। সুরমার কুশিয়ারা মিলিত হয়ে আজমিরিগঞ্জে নামকরণ করছে কি? মেঘনা। তো এই মেঘনা নাম হয়েছে কোথায়? আজমিরিগঞ্জে। ওকে, বাংলাদেশ ও মায়ানমারের মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম কি? বাংলাদেশ আর মায়ানমার এই সীমানা দিয়ে প্রবাহিত নদীটার নাম হচ্ছে নাপ, যেটা 56 কিলোমিটার দীর্ঘ। পদ্মা নদী কোন স্থানে মেঘনার সাথে মিলিত হয়েছে? মেঘনার সাথে মিলিত স্থল হচ্ছে চাঁদপুর। মহেস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহেস্থানগড় হচ্ছে করতোয়া নদীর তীরে অবস্থিত। কুষ্টিয়া শহর কোন নদীর তীরে অবস্থিত? কুষ্টিয়া শহর বলছিলাম এটা গড়াই নদীর তীরে অবস্থিত। তো আজকে আমরা নদ নদী সম্পর্কে যে বেসিক আলোচনাটা করলাম, এবং এই আলোচনার মধ্যে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কথা বললাম। প্রত্যেকটা জিনিস নিয়ে আমাদের কিন্তু কথা হয়েছে এবং রেগুলার কিন্তু প্র্যাকটিস আমরা করলাম। তো আপনারা সবাই এটা করে ফেলবেন। সবাইকে আবারও শুভেচ্ছা মেডিবির পক্ষ থেকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।